করছিলাম। এরপরে যে পোর্শনটা পড়বো আমরা সেটা হচ্ছে হিমোফিলিয়া। একই হ্যাঁ, নিচে অনেক জায়গা লাগবে, ওটা তাহলে আমার তো অনেক কিছু লিখছি না, এখানে করে লিখবো। হিমোফিলিয়া, হিমোফিলিয়াটা প্রথমেই যেটা আমরা জানবো যে সম্পর্কিত বিষয় সেটা হচ্ছে এক্স লিঙ্কড রেসিসিভ ডিজিজ, এক্স ক্রোমোসোম বাহিত প্রচ্ছন্ন রোগ। প্রথম এটা মনে রাখতে হবে, এক্স ক্রোমোসোম যেহেতু আমাদের অ্যালোসোম, তাই অ্যালোসোম বাহিত রোগ হচ্ছে এটা। এই হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে যেটা হয় সেটা আমাদের শরীরের মধ্যে যদি কোনো ক্ষতস্থান সৃষ্টি হয় বা কেটে যায়, সেখান থেকে রক্ত প্রথমেই স্বাভাবিক উপায়ে স্বাভাবিক সময়ে ক্লট করে না, অর্থাৎ রক্তের ক্লটিং টাইম অনেক বেশি বেড়ে যায়, আবার নাও করতে পারে মেজর যে কেসগুলো সেগুলোর বেলাতে। তো এই সমস্যাটা হিমোফিলিয়ার ক্ষেত্রে রয়েছে। এই হিমোফিলিয়া দু তিনটে টাইপসের হয়। অনেক আগে হিমোফিলিয়া এ আবিষ্কৃত হয়েছিল, যেটাকে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ। পরবর্তী সময়ে এই হিমোফিলিয়া আরও হিমোফিলিয়া বি নামে ছড়িয়ে যায়, এবং এই হিমোফিলিয়া বিটাকে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি রয়্যাল হিমোফিলিয়া। দেখবে বইগুলো হয়তো মিস্টেক থাকতে পারে, একটু একটু আগের বার অবধি ছিল, ওটা আপডেট করে নিও, আগের বার অবধি না তার আগের বার অবধি ছিল। তো সেখানে হিমোফিলিয়া যে বি সেটাকে বলা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া। ধরে নেওয়া হয় ব্রিটিশ পিরিয়ডে রানী এলিজাবেথের ফ্যামিলিতে প্রথম এই রোগ আবিষ্কৃত হয়েছিল, মানে ডিটেক্ট হয়েছিল, সেই জন্য সেখান থেকে ওই সব কিছুই রয়্যাল, তো ওখানেও ওই রয়্যাল বা রাজকীয় যে হিমোফিলিয়া কনসেপ্ট এটা ব্যবহার হয়। হাত কেটে যাওয়ার একটা ছবি আছে, দেখতে পাবে, যে ছবিটার ক্ষেত্রে আমরা দেখছি হাত কেটে রক্ত পড়ছে, কিন্তু সেই ক্ষেত্রে আগে দিত সেখানে আগের বই থাকতো, সেখানে দেখতে পাবো যে আমাদের নির্দিষ্ট যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া আমাদের শরীরের মধ্যে, আমাদের রক্তের মধ্যে থাকা বিভিন্ন ফ্যাক্টরগুলো, আমাদের রক্তের মধ্যে থাকা যে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, স্টুয়ার্ট ফ্যাক্টর, এই সমস্তগুলো মিলে যে একটা পরপর প্রসিডিওর মেনটেন করে ব্লাড ক্লট হয়ে যায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাভাবিকভাবে, এইটা হওয়ার প্রবণতা আস্তে আস্তে চলে যায় এই ডিজিজটার ক্ষেত্রে। এটাও জন্মগত ভাবতে পারা হবে আমাদেরকে, এবং শুধু জন্মগত নয়, এই ডিজিজগুলো আবার পুরুষ এবং মহিলা ভেদে আলাদা আলাদাভাবে প্রভাব বিস্তার করে, সেটাও মনে রাখতে হবে। কারণ হচ্ছে আমরা এখানে প্রথম দেখছি এক্স ক্রোমোজোম আছে, তো এক্স ক্রোমোজোম সেখানে দেখি সেখানে মহিলাদের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা কোষের মধ্যে দুটি করে অবস্থান করছে, কারণ তাদের হোমোজাইগাস, আর পুরুষের ক্ষেত্রে হেটেরোজাইগাস ক্রোমোজোম, তার মানে সেখানে এক্স একটু এবং ওয়াই একটি অবস্থান করছে। এবারে শুধুমাত্র এক্স ক্রোমোজোম বাহিতই হচ্ছে এই রোগটা, তার মানে ওয়াই ক্রোমোজোমের কিন্তু এই রোগের ক্ষেত্রে অথবা বাকি থাকা আরও যে 44টা অটোজোম, সেখানে কিন্তু এই রোগের ক্ষেত্রে কোনো ভূমিকা থাকছে না, শুধুমাত্র এক্স ক্রোমোজোমটাই এই ভূমিকা থাকছে, এবং সেটাও কিন্তু ভালো করে যদি দেখো রেসিসিভ হয়ে থাকছে কিন্তু এক্স ক্রোমোজোমের এই রোগ, অর্থাৎ সেটা কিন্তু প্রচ্ছন্ন গুণ। রেসিসিভ অর্থাৎ আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রচ্ছন্ন একটা গুণ বিশিষ্ট বিষয় এটা। এবার যদি কাদের ক্ষেত্রে চান্স বেশি সেটা একটু ভালো করে দেখে নিই। যদি দেখি ধরো একটা মেলের ক্ষেত্রে, তার ক্ষেত্রে ক্রোমোজোম কেমন হবে, বিশেষ করে আমরা ক্রোমোজোমের মধ্যে আমরা অ্যালোসোম নিয়ে বলছি, কেমন হবে সেটা হবে নয় একটা এক্স টাইপ অথবা ওয়াই টাইপ, এই দুটো তাদের ক্ষেত্রে থাকবে, এবং তাদের এই দুটো এরকমের মধ্যে ধরে নিচ্ছি, ধরো আমরা এই হিমোফিলিয়া রোগটাকে আমরা যেহেতু রেসিসিভ, তাই স্মল এইচ দিয়ে ডিজিজটাকে প্রকাশ করব। তাহলে এই ক্ষেত্রে এই পুরুষটা হতে পারে স্বাভাবিক, অর্থাৎ কেমন হতে পারে, যদি তাদের বেলায় আমরা এইরকম এক্স ওয়াই ক্রোমোজোম নিয়ে থাকি, তাহলে এই পুরুষের ক্ষেত্রে যদি স্বাভাবিক আমরা জিন যেমনভাবে লিখব, স্বাভাবিক জিন, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স, ধরো এইরকম দিয়ে ওয়াই। এই ক্যাপিটাল এইচটাকে আমরা স্বাভাবিক বা ভালো জিন হিসাবে ভাবছি। আর যদি হিমোফিলিক জিন যদি বলি, সেখানে যেহেতু রেসিসিভ তাই জন্য আমি স্মল নিলাম। এইরকম দু ধরনের বিষয় কিন্তু হতে পারে পুরুষের ক্ষেত্রে, নয় সেই এক্সটা সেটা দেখা যাচ্ছে এইটাকে বহন করছে, অর্থাৎ স্বাভাবিক জিনের বৈশিষ্ট্য বহন করছে, আর অথবা দেখা যাবে সেটা হয়তো একটি
আক্রান্ত জিনের বৈশিষ্ট্যকে বহন করছে, ওয়াই এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ একজন মেলের ক্ষেত্রে হতে পারে সে এরকম, অথবা হতে পারে সে এরকম। প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রেই বিষয়টা এরকম চলে আসছে, কারণ এক্স হচ্ছে একটা তার মধ্যে আছে, অ্যালোজমের মধ্যে এক্স হচ্ছে একটি মাত্র। তাই মোটামুটি চান্সটাকেও আমরা অর্ধেক অর্ধেক ভেবে নিতে পারি যে তাদের ক্ষেত্রে নয় সে আক্রান্ত হবে অথবা সে স্বাভাবিক হবে, দুটোর মধ্যে একটা, মাঝামাঝি কোনো জায়গা কিন্তু এক্ষেত্রে থাকে না। সেই হিসেবেই বলতে গেলে পুরুষের ক্ষেত্রে এটা আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি তুলনায় মহিলার। কিরকম বিষয়টা একটু আলাদাভাবে দেখি, ঘটনা সেই একই, বিষয় দুটো হয়তো চেঞ্জ হয়ে যাবে। একজন মহিলার ক্ষেত্রে তার অ্যালোজোম যদি এভাবে থাকে, সেখানে আমরা বলতে পারি এইরকম অ্যালোজোমের ক্ষেত্রে তাদের যেহেতু ওয়াই অ্যাবসেন্ট, দুটোই এক্স, 44টার পরে দুটো অ্যালোজোম এক্স এক্স, সেখানে তিনটে ঘটনা আলাদা চলে আসতে পারে। ধরো তাদের যদি আমরা ভাবি স্বাভাবিক জিন, স্বাভাবিক জিন তাদের ক্ষেত্রে এক্স এক্স এরকম টাইপের। এখানে আমরা স্বাভাবিক যদি হয় তাহলে এখানে দুটোর ক্ষেত্রেই আমরা ক্যাপিটাল এইচ ধরে নিলাম, কারণ আমরা স্বাভাবিক হিসাবে বড় হাতের এইচটাকে ধরছি, ক্যাপিটাল এইচটাকে ধরছি, বিকজ প্রচ্ছন্ন। আমরা প্রকট হিসাবে ক্যাপিটাল এইচ এবং প্রচ্ছন্ন হিসাবে স্মল এইচকে বলছি। হতে পারে, হ্যাঁ স্বাভাবিক বলতে আমরা এরকম ধরে নিচ্ছি, আমরা অন্য কিছু ভাবতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এভাবে নিলে আমাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে তার স্বাভাবিক, মানে স্বাভাবিক মহিলা, তার ক্ষেত্রে জিনটা এরকমটাই হতে পারে। অথবা তার ক্ষেত্রে এমনটাও আসতে পারে যে কোনো একটা স্মল এইজ আছে, আমরা সেকেন্ডটাকেই রাখলাম, কারণ এটা যদি প্রকট হয় একে প্রথম লিখে দিয়েছি, প্রচ্ছন্ন বলে পরে লিখেছি। এরকম কন্ডিশনও কিন্তু কারো ক্ষেত্রে আসতে পারে। অথবা ওই মহিলার ক্ষেত্রেই অন্য কোনো মহিলার ক্ষেত্রে আরেক রকম হতে পারে, এরকম ঘটনাও হতে পারে। তাহলে দেখো, যেহেতু দুটো যেহেতু এক্স আছে, তাই 3 রকমের কন্ডিশন হয়ে যেতে পারে। পুরুষের ক্ষেত্রে কিন্তু এরকম 3 রকম কন্ডিশন হওয়ার কোনো জায়গা ছিল না, কারণ এক্স তো মাত্র একটা, তাই নয় ক্যাপিটাল নয় স্মল, মাত্র কন্ডিশন 2 টাইপস। এখানে কিন্তু 3 টাইপের কন্ডিশন চলে আসছে মহিলাদের ক্ষেত্রে, এই সিম্বলটা দিয়েছি তার আন্ডারে। সেখানে আমরা বলতে পারি যেটা এভাবে আছে সেইটাকে আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে বাহক ভাবতে পারি, কিন্তু মানে তার মানে এটা হচ্ছে বাহক জিন, সেটা হচ্ছে এটা। আর যদি হিমোফিলিক জিন করি তাহলে পাবো এরকম। হিমোফিলিক জিন বলতে কি বোঝানো হচ্ছে? হিমোফিলিক জিন বলতে এইচ, মানে দুটোই স্মল এইচ এক্স এর পাওয়ারে লিখছি, অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোমই ওই রোগে আক্রান্ত হয়েছে। এইখানে যদি আমরা এরকম বাহক লিখলেও এটা কিন্তু মানে বই অনুযায়ী যদি লিখতে হয় তোমাকে, তাহলে এখানটাতেও কিন্তু বই লিখবে স্বাভাবিকই লিখবে, ইয়ে ব্র্যাকেটে বাহক লিখে, বিষয় সেই একই, মানে বাহক, স্বাভাবিক ব্র্যাকেটে বাহক মানে বাহক। তাহলে এখানে 3টে টাইপস আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি ঘটনা। এই যে 3টে টাইপসের ঘটনাগুলো এখানে দেখছি আলাদা করে করে, এই যদি এইরকম কন্ডিশনটা হয় কারোর ক্ষেত্রে, তার কোনো সমস্যা নেই, সে সঠিক, সে স্বাভাবিক জিন, তার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো একটা জিনের পরিবর্তন হয়নি, জন্মগত কোনো পরিবর্তন নেই, তাই তার ক্ষেত্রে ব্লাড ক্লট হতে কোনো সমস্যা পড়বে না, অর্থাৎ সে হিমোফিলিয়া আক্রান্ত নয়। যদি কারোর ক্ষেত্রে এইরকম কন্ডিশন পেয়ে যায়, তখন দেখতে পাওয়া যাবে তার ক্ষেত্রে একটা ক্যাপিটাল এইচ থাকার জন্য অ্যালিলের মধ্যে থাকা একটি লোকাসে জিনটা স্বাভাবিক রয়েছে, কিন্তু অপর অ্যালিলের যে লোকাসে জিনটা আছে সেই জিনটা কিন্তু অলরেডি আক্রান্ত হয়ে আছে। কিন্তু যেহেতু এটা প্রকট আর এটা প্রচ্ছন্ন, তাই প্রকট বৈশিষ্ট্যটা আগে যদি প্রকাশ পায় তার ক্ষেত্রে সমস্যা হবে কম, অর্থাৎ তার ক্ষেত্রে রক্ত ক্লট হবে, জমাট বাঁধবে, হয়তো একটু দেরিতে হবে, ধীর গতিতে হবে, সমস্যাটা অনেকটা কম তার ক্ষেত্রে। কারণ অনেকটা যেমন আমরা আগেরবার মাইনর পড়েছিলাম, এইরকম মাইনর টাইপের সমস্যা তোমাকে মনে রাখতে হবে যে এটা একটা মাইনর টাইপের সমস্যা। যদিও মাইনর ওয়ার্ডটা আমরা ইউজ করি কিন্তু থ্যালাসেমিয়ার ক্ষেত্রেই মেনলি, ওই জন্য আলাদা করে বোঝার জন্য শুধু ওটাকে ভাবতে পারো, লেখার জন্য লিখিনি।
কিন্তু যদি কারোর ক্ষেত্রে এইরকম একটা সমস্যা হয়, সেটা তো ক্রিটিক্যাল সমস্যা। তাদের ক্ষেত্রে রক্ত জমাটই বাঁধবে না, তাদের ক্ষেত্রে যদি কোথাও ক্ষতস্থান ক্রিয়েট হয় তখন দেখা যাবে সেখান থেকে ব্লিডিং হতেই থাকবে বারবার, সেখানে ক্লটিং এর টাইমিং অনেক দেরি হবে আর সমস্যা বেশি বেশি তৈরি করবে, অর্থাৎ তারা এই রোগে আক্রান্ত হবে। এই রকম কনসেপ্টে আমরা বলতে পারি এক্ষেত্রে যেমন 50-50 একটা চান্স, বা মানে দু রকমের মধ্যে একরকম হতেই হবে, নয় সে স্বাভাবিক পুরুষ হবে অথবা সে হিমোফিলিক আক্রান্ত জিনযুক্ত একজন পুরুষ হবে। ঠিক সেখানে মহিলাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার চান্সটা 3 রকমের একরকম হচ্ছে, মানে প্রতিটা একজন মানুষ পিছু, একজন স্ত্রীলোক পিছু আমরা এটা অথবা এটা অথবা এটা পাবো। সেই জন্য অনেকটাই বেশি এদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, সেটা হিসেবে ভাবতে গেলে মানে এখানে যে কোনো এক প্রকার, 3 প্রকারের এক প্রকার, আর এখানে 2 প্রকারের এক প্রকার, এই হিসেবে এদের ক্ষেত্রে বেশি। বুঝতে পারা গেছে? এই ঘটনাগুলো এখান থেকে মনে রাখতে হবে। হিমোফিলিয়ার টাইপস, হিমোফিলিয়া কীরকম কী, সেগুলো সব ইন্ট্রোডাকশনের মতো আমাদেরকে পড়তে হবে এবং তার সঙ্গে এই বিষয়টাও মনে রাখতে হবে। আর তার সঙ্গে অবশ্যই এই কথাটা যেটা আছে সেটা মনে রাখতে হবে যে এক্স লিঙ্কড রেসেসিভ ডিজিজ হয় এবং এক্স লিঙ্কড রেসেসিভ ডিজিজ এই রোগের জন্য দায়ী। এই রকম ঘটনাগুলো এখানে দেখতে হবে। এবার আমরা প্রবলেম সলভ করব যাতে আমাদের এগুলো বুঝতে আরো বেশি সুবিধা হয়। প্রবলেম বলতে প্রথমেই আরেকটা বিষয়ের সঙ্গে উল্লেখ করে দিই, এর সঙ্গে একটা বিষয় পড়তে হয়, সেটা হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার। ক্রিস ক্রস মানে এখানে দেখা যায় একটা কোনো ডিজিজ যদি একজন পরিবারে যদি একজন মানুষের হয়, ধরে নাও সেটা একজন পুরুষের ক্ষেত্রে হচ্ছে, সেই পুরুষের থেকে এই জিনবাহিত সমস্যা পরবর্তী প্রজন্মে ছড়িয়ে যাবে এবং সেই পরবর্তী প্রজন্মে সেই পুরুষ থেকে তার পরবর্তী একজন মহিলার দেহের মধ্যে এটা প্রকাশ পাবে এবং তার ক্ষেত্রে সেই মহিলার পরবর্তী প্রজন্মে আবারও একজন পুরুষের দেহে এই রোগ প্রকাশ পাবে এবং সেই পুরুষের পরবর্তী প্রজন্মে আবার একজন মহিলার দেহে এই রোগ প্রকাশ পাবে। অর্থাৎ একটা জেনারেশনে যদি গ্র্যান্ডফাদারের হয়, সেখানে ম্যাটারনাল বলছি, তারপর থেকে সেখান থেকে তার পরবর্তী প্রজন্মে তার মায়ের ক্ষেত্রে সমস্যা এবং তার পরবর্তী প্রজন্মে সেই মায়ের পুত্র সন্তানের ক্ষেত্রে সমস্যা, কন্যা সন্তানের নয়, এবং তারপরে সেই পুত্র সন্তানের থেকে সেই পুত্রের আবার তার যদি কন্যা সন্তান জন্মায় তার ক্ষেত্রে সমস্যা, এবং সেই কন্যা সন্তানের পরে সেই কন্যা সন্তানের আবার যদি পুত্র সন্তান জন্মায় তার ক্ষেত্রে সমস্যা। মানে একটা জেনারেশনের একজনের মেল, নেক্সট জেনারেশনের ফিমেল, এইরকমভাবে এই ডিজিজটা ছড়িয়ে পড়তে দেখা যায়, সেটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। হ্যাঁ, এগুলোকে এভাবে আমরা দেখে নেবো, এখানে আমরা দেখবো। মাইনরও তো হতে পারে, মেজরও হতে পারে, না হওয়ার কি আছে। মানে একটা জেনারেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, এদের ক্ষেত্রে হচ্ছে নেক্সট জেনারেশন ওর থেকেই আসা এখানে, তারপরের জেনারেশনে আবার এখানে, তারপরের জেনারেশনে আবার, এভাবে চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রকাশ পাবে বলেছে, ওই জন্য আমি মেজর মাইনর কিছু বলিনি, মাইনর হলেও হবে এটা বলতে চাইছি। সবসময় মেজর হয়েই রোগ হবে এমনটা ভাবা দরকার নেই, মানে এটা বেশি ক্ষেত্রে দেখতে পাবে তুমি পরপর। তাও পারে, অনেকগুলো মেয়ে জন্মেছে, কেউ কেউ হয়ে গেল, হয়তো জিরো তো হচ্ছে না, এটা ভাবা হচ্ছে, ওই জন্য প্রকাশ পাবে বলছি। তো এইরকম ডিজিজগুলো যখন এখন হয় তখন তাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা ক্রিস ক্রস উত্তরাধিকার, এই কনসেপ্টটার নাম। দুটো ডিজিজ পড়বো আমরা আমাদের সিলেবাস অনুযায়ী, একটা কিন্তু হিমোফিলিয়া পড়ছি, সেম আরেকটা টাইপস আছে, মানে একটা অন্য ডিজিজ আছে কিন্তু প্রসেসটা সেম, সেটা হচ্ছে বর্ণান্ধতা বা যেটাকে কালার ব্লাইন্ডনেস বলা হয়, সেটাও একই রকমভাবেই ক্রিস ক্রস ইনহেরিটেন্সের অন্তর্গত। এখানে এটা যেমন যেমন করে পড়াশোনা করছি, ওটার ক্ষেত্রেও ঠিক তেমন তেমনভাবেই একই রকম বুঝতে হবে। অর্থাৎ এখানে যেমন আমরা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ বলছি, ক্রিস ক্রস ইনহেরিটেন্সের আওতায় থাকা ওই ডিজিজটা, অর্থাৎ যেটা বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস, রং চিনতে সঠিকভাবে না পারা, সেই ডিজিজটার ক্ষেত্রেও আমরা এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ হিসাবেই বলবো তাকেও, হিমোফিলিয়ার মতোই একই রকম। সেই মানে কালার ব্লাইন্ডনেস ডিজিজের বেলাতেও পুরুষের ক্ষেত্রে এই রকম দুটো ঘটনা দেখতে পাবো, স্বাভাবিক এবং হিমোফিলিক। একই রকম মহিলার ক্ষেত্রে এরকম 3টে ঘটনা দেখতে পাবো, স্বাভাবিক, বাহক এবং হিমোফিলিক, 3টে টাইপস। ওইভাবেই উত্তরাধিকার সাথে, মানে রোগ দুটোই শুধু আলাদা, বিষয় দুটোই শুধু আলাদা, রোগের ধরন, রোগের ক্রোমোজোম, রোগের ক্ষেত্রে পুরুষ মহিলা ভেদাভেদ অনুযায়ী বেশি বা কম হওয়া, মোটামুটি সব একই টাইপস। হ্যাঁ 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 হ্যাঁ, যায়।
একই রকম। এই যে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ বলছি সেটা, সেটার জন্য যায়। অনেকেই থাকে এরকম কালার ব্লাইন্ড, সবগুলো যে থাকবে এমনটা নাও হতে পারে। হয়তো দেখা গেলো একটু হালকা মানে করে কিছু একটা বোঝা যাচ্ছে, হয়তো দেখা গেলো লাল রং বুঝতে পারেন, তাদের ক্ষেত্রে তো মেজর কিছু সমস্যা নেই, লাল রঙে একটু একটু সমস্যা আছে, বোঝাই যায় না ছোটদের ক্ষেত্রে, বড় হলে তবে বুঝতে পারে যে। তাই আচ্ছা, না এটা তো আমরা এখানে মুছে দিলাম, এখানে যে করছিলাম ওখানে তো এক্সের কোনো ব্যাপার নেই, ওই জন্য তো ওখানে পুরুষ মহিলা কিছু পাওয়া যাচ্ছে না, রেজাল্টে আমরা শুধু সন্তান পাচ্ছি। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ওটা হচ্ছে অটোজোম, আমরা যে বললাম 16 নম্বর 11 নম্বর ক্রোমোসোমের জন্য হয়, কিন্তু এখানে ওসব না, এখানে এক্স ক্রোমোসোমের জন্য হয় কেবলমাত্র, এটা শুধুমাত্র এক্স এর জন্য হয়। আচ্ছা, আমরা এবার প্রবলেমগুলো দু একটা করলেই আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো ধরো একজন পুরুষ, সেই পুরুষ ধরে নিচ্ছি আমরা স্বাভাবিক, স্বাভাবিক পুরুষ, তার সঙ্গে বিবাহ হলো একজন মহিলা যে ধরে নাও যে বাহক, আমরা এখানে পড়ছি কিন্তু হিমোফিলিয়া, হ্যাঁ এটা আগে মনে রাখতে হবে। হিমোফিলিয়ার ক্ষেত্রে একজন স্বাভাবিক পুরুষ আর একজন বাহক মহিলা, এরকম তাদের সন্তানরা কিরকম হয় আমরা এটা বোঝার চেষ্টা করব। স্বাভাবিকের ক্ষেত্রে আমরা এখানে বেশি কিছু মানে ওই আগের মতো আলফা বিটা এসব তো নেই, সেজন্য কম লিখতে হবে এখানে। আমরা এখানে সিম্পল তাদের মধ্যে থাকা যে অটোজোমটা, সরি অ্যালোজোমটা, ওই শুধু অ্যালোজোমটাই আমরা লিখে ফেলবো। তো এদের বেলায় এমনটা হবে, মানে স্বাভাবিক যেটা হয় সেটা হয়, পরে আমরা দিচ্ছি কেমন কি হয়, আর এদের ক্ষেত্রে শুধুই মাত্র এমনটা হয়। এবার যদি আমরা অ্যালিলগুলোকে লিখতে যাই কেমন না স্বাভাবিক, স্বাভাবিক অর্থাৎ আমরা ধরো এখানে আগে ধরে নিতে হবে, হ্যাঁ এখানটা আমাদের ধরে নিতে হবে যে স্বাভাবিক জিন কেমন হয়, স্বাভাবিক জিন সেটা আমরা যদি বলি তাহলে আমাদেরকে এক্স এর একটা ক্যাপিটাল এইচ নিলাম, ধরো নিলাম, প্লাস নিলেও হতো অন্য কিছু। আর যদি বলি হিমোফিলিক জিন, সেক্ষেত্রে আমরা ভাবতে পারি এক্স নিয়ে পাওয়ারে স্মল এইচ ব্যবহার করব। এটা অলরেডি কিন্তু আমরা নিয়েছি, না হলে এই বেসিসে আমরা ওখানে অ্যালিল লিখতে পারবো না। এখন এই স্বাভাবিক জিন পুরুষটা যেহেতু স্বাভাবিক, তাহলে আমরা এটা ব্যবহার করলাম। ওয়াই এ কি আছে ভাবার কোনো দরকারই নেই, ওয়াইটা যেহেতু একটা অ্যালোজোম তাই পাশে লিখে রেখেছি, ওর কোনো ভূমিকা নেই এক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু দুটোরই ভূমিকা আছে, বাহক হয়ে যাচ্ছে। তো বাহক বলতে গেলে কি হয় সেটা আমরা অলরেডি আগে শিখে এসেছি, যেহেতু রোগটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ প্রচ্ছন্ন, তাই সামনেরটা অবশ্যই ক্যাপিটাল এইচ করে প্রকট করলাম এবং পরেরটিকে আমরা প্রচ্ছন্ন করলাম। বোঝা গেছে অ্যালিলগুলো কিভাবে লিখছি আমরা, কোনো ডাউট নেই। এখন আর কিছুই না, আমরা চেকার বোর্ড করবো এবং আনসার বেরিয়ে যাবো সহজে, খুব সহজে। চেকার বোর্ড যেমন করে করা হয়, দু প্রান্তে আমাদেরকে গ্যামেট লেখার প্লেসটা রেখে বাকি অংশগুলোতে আমাদের এভাবে ভাগ করতে হবে। এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে যে কোনো একটা দিকে মেল ফিমেল আমরা ইউজ করতেই পারি, কোনো একটা সাইড নিয়ে, ওটা কোনো সমস্যা না। যেহেতু আমরা এদিকে মেল সাইন দিয়ে দিয়েছি, তাই এ পাশে কিন্তু তোমাকে এক্স ওয়াইটাকেই দিতে হবে, যেহেতু ওই দিকটা নিয়ে নিয়েছি। এই দিকটাকে যেহেতু এরকম নিয়েছি, তাই সেখানে এবার এই আর এই ব্যবহার করছি। এবার সিম্পল আমরা সেই যেমন মাল্টিপ্লিকেশন করা হয় বোথ সাইডের মধ্যে, সেটা একই রকম এরকম করে নিয়ে এই আবার এটার সঙ্গে এটা, বুঝতে পারা যাচ্ছে নিশ্চয়ই। আবার এই বলো, এটুকু বুঝতে পারা গেছে প্রত্যেকের? এই বাঁ দিকটাকে নিয়ে যেমন করতে হয়, এই দিকটার সঙ্গে মাল্টিপ্লিকেশন, আবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করে এটা। এখানে আমরা এক্স এবং ওয়াই দু রকমের অ্যালোজমি খুঁজে পাচ্ছি, অর্থাৎ পুত্র এবং কন্যা দু ধরনের সন্তানকেই কিন্তু রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি। রেজাল্ট কি কি আসতে পারে, যাই দিক না কেন রেজাল্ট আসতে পারে পাঁচটা টাইপসের। পাঁচটা টাইপসের কি কি হতে পারে সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 2 টাইপসের আর মহিলার ক্ষেত্রে 3টে টাইপসের, মোট হচ্ছে 5টা টাইপের রেজাল্ট আসতে পারে।
পার্সেন্টেজে আমরা সেগুলোকে ভাগ করব। সঙ্গে মনে রাখবে সকল পুত্র, এটা তুমি মনে রাখবে কিন্তু 100%। সকল কন্যা মিলে সেটাও কিন্তু 100। ভেবো না যে আমাদের এই দুটো এক্স এক্স আছে এটা মিলে 50, আর এই দুটো এক্স ওয়াই আছে সেটা মিলে না। পুত্রকে 100%, কন্যাকে 100% ভাববে, তবে সঠিক রেজাল্ট আসবে। তার মানে দুটো মিলেই 100 তোমায় ভাবতে হবে, দুটো মিলেই তোমাকে 100 ভাবতে হবে। 25-25 করে কিন্তু 100 ভাবা দরকার নেই। পুত্রদেরকে নিয়ে 100, কন্যাদেরকে নিয়ে 100, 100 ভাবে ভাবতে হবে। রেজাল্ট কি আসবে? পুত্রর ক্ষেত্রে স্বাভাবিক পুত্র সন্তান, অত লিখছি না, পুত্র। আর বাহক তো কিছু হয় না এখানে, তাহলে এখানে আক্রান্ত। ছেলেদের ক্ষেত্রে এরকম দু রকম রেজাল্ট আসতে পারে। কি আসবে সেটা পরে কথা, আসতে পারে এরকম দু রকম। কি কি ধরনের আসতে পারে? স্বাভাবিক বলতে এটা আর এটা, তার মানে ঠিক 100-র মধ্যে এটা হাফ হাফ। এরকম এখানে কিন্তু কোনো আমরা মাইনর বাহক কিছু পাবো না, পাওয়া যাবে না। স্বাভাবিক কন্যা এটা একটা হতে পারে টাইপস। বাহককে এরকম স্বাভাবিকভাবে প্রথমে এরকমই লেখা হয়, স্বাভাবিক কন্যা, স্বাভাবিক বাহক কন্যা। হ্যাঁ এরপরে তিনটে আছে না। এই হচ্ছে 5টা রেজাল্টের ব্যাপার। হ্যাঁ বাহ্যিকভাবে তুমি যদি ফিনোটাইপ দেখো মোটামুটি একই লাগবে, ফিনোটাইপ বাহ্যিক। তো এরকম স্বাভাবিক কন্যা বললে দেখো এটা, এই যে স্বাভাবিক জিন এরকম হয়, তো স্বাভাবিক কন্যা এটা না, কত দুটোর মধ্যে অর্ধেক, তার মানে এখান থেকে আমরা এরও 50% রেজাল্ট। এইটা একটা ভালো জিন আছে, একটা হিমোফিলিক জিন আছে, তার মানে এটা আক্রান্ত হয়ে গেল, মানে সরি বাহক হয়ে গেল। কিন্তু যদি আক্রান্ত হতে হতো তো এইরকম হতে হতো, সেটা নেই। তো যেহেতু এরকম নেই তাই জন্য এখানে 0। এই হচ্ছে রেজাল্ট। তোমাকে হয়তো পরীক্ষায় যেটা যেটা দেবে এরকম হয়তো বললো যে একজন স্বাভাবিক পিতা, একজন বাহক মাতা, তাদের থেকে হওয়া আক্রান্ত কন্যা সন্তান কত শতাংশ হবে। তোমাকে এতগুলো দরকার নেই, তুমি বলবে 0%। হয়তো বললো যে তাদের মধ্যে থেকে আক্রান্ত পুত্র সন্তান কতগুলো হবে, 50%। কতগুলো না সরি পার্সেন্টেজ বলবে, গুলো তো বার করতে পারি না। 8টা সন্তান হয়েছে, তাহলে 8টা সন্তানের মধ্যে হতে পারে 8টাই এরকম, হতে পারে 8টাই এরকম, হতে পারে এরকম, মানে ওইভাবে কতগুলো কখনোই পাওয়া যাবে না। শুধু কত শতাংশ হতে পারে, কেমন ধরনের হতে পারে সেটা পাওয়া যেতে পারে। এটা প্রথম গুণ করে রেজাল্ট পেলাম বলে সন্তানটা এরকমই হবে এমন কোনো কারণ নেই। সন্তানটা প্রতিবারই ধরো এরকম হলো, হতেই পারে। তার মানে এখানে বাহক হওয়ার পরেও, এই বাহক হওয়ার পরেও এদের ধরো একটা পুত্র সন্তান জন্মেছে, আর সেই একটা পুত্র সন্তান এই রকম জন্মেছে, তাহলে লাভ ভালো। আবার এটাও হতে পারে, তখন লাভ খারাপ ভাবতে হবে, কিছু করার নেই। কি আসবে তো বলা যাচ্ছে না। যে ধরো এটা এলো এবং ইনি এক সময় মারা গেলেন, তাহলে জেনারেশনে ওখানেই রোগ শেষ হয়ে গেল, ভালো জিনিস। কিন্তু বাইচান্স যদি এটা হয়ে যায় তাহলে চলতে থাকবে আবার। সেটাই তো, বিষয়টা এরকম হতে পারে। আমরা একটু একটু পাল্টাই এবার। হ্যাঁ আমি সেন্ড করে দেবো। এক দুটো আমাকে টেক্সট করবে, হ্যাঁ, নাহলে আমি তো খুব স্মৃতিশক্তি উন্নত ধরনের, আমার মনে থাকবে না। মানে আমার মেমোরিতে এখন থাকে যে আমি সোমবার থেকে দেখতে শুরু করব কে কি আমায় বলেছে, মানে বুধবারের আগে আমাকে করতেই হবে সলভ। এখানে আসার আগে দেখবি, ওই জন্য সকালবেলা তো ঘুম থেকে অনেক সময় আমি সলভ করি, যে যা রিপ্লাই গুলো করি আমি।
এটা আমার লাস্ট মোমেন্ট আর কি, যে এর আগে করতেই হবে, আর পেন্ডিং রাখা যাবে না এর থেকে বেশি। হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে আক্রান্ত স্বাভাবিক এরকম একটা শিকার হতে দেখানো। হ্যাঁ আমি করছি আরো। এখানে ধরো এই পুরুষটা হলো আক্রান্ত, এটা হচ্ছে আক্রান্ত, এখানে বাহক ধরে নাও ওরকমই আছে। তখন এর ক্ষেত্রে এটাকে আমরা এরকম না লিখে এরকম লিখবো, পুরুষের ক্ষেত্রে এদিকটা লিখছি, তাহলে এটা না লিখে এটা লিখতে হবে, বুঝছেন? দেখতে খারাপ লাগছে, এই এরকম থাকছে। তখন দেখবো আমরা যে এটার সঙ্গে এটা যখন মাল্টিপ্লিকেশন করছি, আবার এটার সঙ্গে এটা করছি, মানে তোমাকে মুছতে হবে এটা আর মুছতে হবে এই জায়গাটা। তখন দেখছি এটার সঙ্গে এটা যখন হচ্ছে এই, আর এখানে তো দুটোই এরকম। এই ক্ষেত্রে রেজাল্ট কোথায় চেঞ্জ হলো না, এখানে দেখছি আমরা এই ধরনের যে রেজাল্ট, মানে এখান থেকে এটা মাল্টিপ্লিকেশন এটা চেঞ্জ হলো, ওটা যা আছে তাই, আবার এখান থেকে এটা চেঞ্জ হলো, যা আছে তাই। মানে কন্যা সন্তানদের কিন্তু কিছু বিষয় পরিবর্তন হয়ে গেল। এখানে আমরা কন্যা সন্তানদের ক্ষেত্রে মানে এক্স এক্স বলে কন্যা সন্তান বলতে পারছি চটপট, সেখানে আমরা দেখছি যে এই দুটো মানে এটা হয়ে গেছে কি না স্বাভাবিক কোথায়, তাহলে বাহক 50% এর কারেকশন এখনো কারেক্ট আছে, কিন্তু এখানে আক্রান্ত কন্যা সন্তান কিন্তু 50% হয়ে গেছে, আর স্বাভাবিক গুলো কিন্তু এখানে আমরা 0% পেয়ে গেলাম, পাল্টে গেল এরকম। ঠিক আছে, সবসময় তিনটে পাওয়া যাবে না, তিনটে হবে না হবে না হবে না হবে না হবে না এরকম হবে না। আবার এটা আক্রান্ত আছে, যদি ওটাও আক্রান্ত হয় তো সবাই আক্রান্ত হবে, আক্রান্ত হয় কিন্তু সবাই আক্রান্ত হয়ে যাবে, সেটা বিষয় না। আর না না সবাই বলছে কি যে দুটো নিয়ে তো 100, এবার দুটো নিয়ে 100-র মধ্যে ঘরও তো দুটোই আছে, তাহলে 9 50 50, অথবা 100 আর 0, অথবা 0 আর 100, আর কি করবে, আর তো কিছু হতে পারবে না। তো সেই এখানে হয়েছে আর কি 50 50 0, অথবা 100 আর 0, এরকম কিছু একটা হবে। তিনটে নিয়ে তুমি পাবে, তোমার তো কন্যা সন্তানদের জন্য আছে এটা আর এটা, তিনটে তুমি পাবে করতে, একটা তো 0 হয়েই যাবে, আলটিমেট 0 হয়েই যাবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা বুঝতে পারা গেছে। এরকম আরো একটা নিয়ে আমরা এবার এখানটাই নিই, এই দুটো তো নেওয়া যাবে, তুমি যেটাই নেবে এরপর আবার স্বাভাবিক, দুটো বেশি হতে পারবে না তো, যারা নেবো কি এখানে পাল্টাই আমরা। বাহক তো ছিল, তো দুটোই স্বাভাবিক হলো, তো স্বাভাবিক হবে সবসময়, করে লাভ কি? আক্রান্ত এরকম হয়েছে, আমরা এই কালার দিয়ে কেটে দেবো, দিয়ে করছি। এখানে স্বাভাবিক বলতে এই মুছে করবো, এখানে কি নিয়েছিলাম স্বাভাবিক, আবার একটা হচ্ছে কি নিয়েছিলাম আক্রান্ত। তোমরা বলতে থাকো অল্প অল্প, দেখো সুবিধা হবে। স্বাভাবিক আক্রান্ত, আমাদের অ্যালিলটা খুঁজতে হবে সঠিকভাবে, এই তো হয়। এখানে যেহেতু স্বাভাবিক এইরকম, কারণ এখানে অলরেডি লিখতে হবে যে ভালো জিন হচ্ছে হিমোফিলিক জিন হচ্ছে এরকম হলো। এখানে যেহেতু দুটোই এমন আর আক্রান্ত আছে এরকম, এবার যদি তাদের ক্রস করানো হয়, ডাইরেক্ট আনসার লিখে দিই, এটার সঙ্গে ওটা আর ওটার সঙ্গে ওটা, তাহলে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এটার সঙ্গে এটা আবার ওটার সঙ্গে ওটা। এখান থেকে এই যে জিনিসটা এটার সঙ্গে করলাম একই রকম, আবার ওয়াই এর সঙ্গে একই বিষয় করতে হবে, এটা
এইচ ওয়াই। আবার একটা এটার সঙ্গে এটা বলেছি, একবার করে ফেলেছি না আগেরটা, ঠিক আছে, দুবার করা যেতেই পারে। এটা আর এটা একই সঙ্গে, এই তো এটার সঙ্গে এটা করলাম, এটা আনসার হয়েছে। আবার ওটার সঙ্গে এই পাশেরটা করলে সেম রেজাল্ট আরো একবার। ওয়াই এর ক্ষেত্রে এটার সঙ্গে এটা একবার করেছি, এটা রেজাল্ট এসছে, আবার একবার ওয়াই এর সঙ্গে ওটা, এই হলো 4টে রেজাল্ট আলটিমেট, 4টের সঙ্গে 4টে রেজাল্ট। সেখানে আমরা কি দেখছি, যদি কন্যা সন্তান হচ্ছে তাহলে সেই কন্যা সন্তানদের মধ্যে দেখো এইটা আর এটা, অর্থাৎ এখানে বাহক কতগুলো হচ্ছে, এটা 100%। যদি আক্রান্ত, সেখানে দেখতে পাবো কোনটা মেয়ে কন্যা, সিম্বলটা দেখো, সিম্বলটা খেয়াল করো। এর সঙ্গে যদি বলি স্বাভাবিক, সেখানে আবার 100 হয়ে গেলে আর থাকবে কি, বাহক তো দুজনেই চলে এসছে, আর তো কিছু নেই, ওদিকটা তো পুত্র। এবার যদি দেখা যায় স্বাভাবিক বলতে একটা ক্যাপিটাল এইচ হবে, নেই তো, এই রেজাল্ট তোমাকে যা দেবে তাই। আক্রান্ত মানে রোগ হয়ে গেছে, হিমোফিলিক জিন হয়ে আছে, এরকম আছে, বুঝা গেছে? তার মানে প্রথম আমাদের কাজ হচ্ছে, এটা তো সোজা, এইটাকে ঠিক করে যেন খুঁজবে, তাহলেই হবে। গুণ করাটা চেকার করতে তো গুণ করলেই হয়, খুঁজবে সঠিকভাবে যেন ওই অ্যালিলটাকে, ওটা যেন লিখতে ভুল ভালো হয় না, তাহলেই হবে, ঠিক আছে? এটাও স্বাভাবিক, আবার ধরো এটাও স্বাভাবিক, জাস্ট আলোচনা আর কি, স্বাভাবিক। তো এরকম অবশ্যই এরকম সবকটাই আলটিমেট, যেখানেই এক্স পাওয়া যাবে সেখানেই সে স্বাভাবিক হয়ে যাবে, তাহলে সবাই স্বাভাবিক, ওটা করা দরকার নেই। ওরা খারাপ মানুষ নয়, ও হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, নেক্সট, এবার যদি দেখি একটা ফ্যামিলির মধ্যে একজন পুরুষ, সে এই রোগে আক্রান্ত, একজন মহিলা সে কিন্তু স্বাভাবিক ছিল। এদের থেকে কেমন ধরনের আসবে, 4 রকম আসবে। আমি সব লিখছি না, শর্টকাটে করছি, দেখো এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন করো, তাহলে একটা রেজাল্ট হবে এটা, আবার একটা রেজাল্টেও সেম হবে, আবার একটা রেজাল্টেও এখানে এই 4টে এরকম জন্মাবে। তার মানে একজন পুরুষ ছিল আক্রান্ত, সেখান থেকে দুজন মহিলার দেহে ওই জিন চলে এসছে, মানে রোগের প্রভাব পড়েছে, বাহক হয়েছে, তারা রোগের প্রভাবটা পড়েছে। পুরুষ থেকে কিন্তু পুরুষদের হয়নি, সুস্থ। তার মানে এখান থেকে মহিলার দেহে এটা এলো, এটাও হয়ে গেছে ফিমেল, এটাও হয়ে গেছে ফিমেল। এবার এটাকে নিয়ে এই একজন, এই মহিলা, তার বিবাহ হলো আবার একজন স্বাভাবিক পুত্রের সঙ্গে। এরকম আছে, এটা ছিল এই ক্রস আর এক্স সব মিশে যাচ্ছে, এই একটা আর একটা, এই দুটোর আবার ক্রস হচ্ছে, তার রেজাল্টে আবার 4 রকম রেজাল্ট। সেখানে দেখতে পাবো এইটা মানে একজন মহিলা যে স্বাভাবিক জন্মালো, এটা আবার এটার সঙ্গে এটা করি একবার, এটা বাহক মহিলা, তার সঙ্গে এবার ওয়াইটার, এটা
স্বাভাবিক হলো না আবার ও এক্স লিখে দিলাম তো। হ্যাঁ হ্যাঁ, এটার সঙ্গে এটা নিচ্ছি। হ্যাঁ আমি সরে যাচ্ছি। এটার সঙ্গে এটা ওয়াই, আবার ওয়াই। দুজন এখানে দেখছি আবার কন্যা আর দুজন পুত্র জন্মেছে, যাদের মধ্যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এটা স্বাভাবিক কন্যা, এটা স্বাভাবিক বাহক কন্যা, এটাও একই রকম স্বাভাবিক পুত্র, আর এখান থেকে আক্রান্ত। অর্থাৎ এই জায়গাতে আবার একটা রেজাল্ট পেলাম। আমরা কালিটা চেঞ্জ করি বোঝানোর জন্য। এ ছিল আক্রান্ত প্রথম। সেকেন্ড, এই জেনারেশনে এরা হলো ওই রোগের আবার বাহক। নেক্সটে এদের থেকে আবার দেখা যাচ্ছে একজন হয়ে যাচ্ছে পুত্র, সে কিন্তু আবার ওই রোগের আক্রান্ত। কন্যাও হচ্ছে কিন্তু পুত্রও হচ্ছে। আবার এই পুত্রের সঙ্গে এটা ক্রস হচ্ছে, ধরো আবার একজন স্বাভাবিক মহিলা। তাদের রেজাল্ট যেটা আসবে এরকম, চারটে সন্তান জন্মাচ্ছে। লাস্ট আমরা এটা দেখেছিলাম, একজন পুত্র ছিল আক্রান্ত। এখন দেখব সেখান থেকেই আবার একজন কন্যাও কিন্তু বাহক হয়ে গেছে। তার মানে ভালো করে খেয়াল করলে মেল, সেখান থেকে ফিমেল, সেখান থেকে আবার মেল, সেখান থেকে আবার ফিমেল, আবার চেক করলে আবার ফিমেল। এইরকম ঘটনাটাকে বলা হয় ক্রিস ক্রস উত্তরাধিকার। এভাবে করলে যত আমরা পরপর জেনারেশন আমরা করে যাব, আমরা এরকম রেজাল্ট পেতে থাকবো। তবে আরেকটা বিষয়ও, যদি ধরো কোনো একটা স্টেটমেন্টে দেয় কেবলমাত্র একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের পুত্র, একটা মানে পুরুষের জেনারেশন থেকে পরবর্তী মহিলা জেনারেশনের একটা হওয়ার সময় কেবলমাত্র মহিলাই আক্রান্ত হবে না, সবসময় তা নয়। এখানে ভালো করে খেয়াল করো, এ হচ্ছে আক্রান্ত, এও কিন্তু আছে বাহক। এ আক্রান্ত এসেছে কোথা থেকে? মহিলা থেকে এসছে, পুরুষ হয়ে গেছে আক্রান্ত। কেবল যে পুরুষই আক্রান্ত হয় তা কিন্তু নয়, মহিলাও তো বাহক হতে পারছে, কিন্তু থাকবেই, ফিমেল থেকে মেল থাকবেই মাস্ট। এটা অফ হলেও হতে পারে, ওটা থাকবেই। অর্থাৎ একটা জেনারেশনের মেল, মানে একটা দাদু আক্রান্ত হয়েছিল, সেখান থেকে ধরো মা আক্রান্ত হচ্ছে, সেখান থেকে তার সন্তান, পুরুষ সন্তান মানে ছেলে আক্রান্ত হচ্ছে, ছেলে থেকে তার মেয়ে আক্রান্ত হবে। আক্রান্ত মানে আমি মানে রোগ ছড়িয়ে যাবে বলতে চাইছি আর কি, রোগ ছড়িয়ে যাবে এবং সেখান থেকে তার আবার ছেলে, সেখান থেকে তার মেয়ে, এভাবে চলবে। তার মেয়ে, তারপর সেই মেয়ের আবার ছেলে, তার সেই ছেলের আবার মেয়ে। মানে একটা জেনারেশনের একজন পুরুষ, অপর জেনারেশনের একজন মহিলা, এইভাবে রোগটাকে বহন করে নিয়ে যায়। আক্রান্ত হতে পারে, মহিলা হলে সে আক্রান্ত কিংবা বাহক, আর পুরুষ হলে অবশ্যই আক্রান্ত। ভালো সুস্থ, তাহলে কোনো স্বাভাবিক শেষ হয়ে গেল চেনটা, ওখানে ওখানে চেন কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ হতে পারে তো, ধরো এই মেয়েটা জন্মেছে তাহলে ভালো, আবার এই মেয়েটা জন্মেছে তাহলে সমস্যা, অথবা এই ছেলেটা জন্মেছে তো ভালো। সব সম্ভাবনা, এগুলো 4 রকমের সম্ভাবনা। এবার 4 জন জন্মালে 4 জন স্বাভাবিকও হতে পারে। হ্যাঁ 4 জনই, 4টে মেয়ে হয়েছে সবাই এমনটা, কিংবা 4টে ছেলে হয়েছে, 2টো মেয়ে 2টো ছেলে হয়েছে, তারা সবাই এরকম তো হতেই পারে। সব সম্ভাবনা, কি হবে সেগুলো বলা যায় না, কিন্তু সম্ভাবনাগুলো তো আমরা ওভাবে বলতে পারি না। তার জন্য অনেক আগে থেকে প্রিপারেশন গুলো নেওয়া হচ্ছে, অনেক আগে থেকে টেস্ট করা হচ্ছে, দেখা হচ্ছে। বাহক মাতার সাথে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র স্বাভাবিক 25 কই কি দিয়েছে মোট সন্তানদের সাপেক্ষে।
মোট সন্তানদের সাপেক্ষে 50 স্বাভাবিক 25 মোট সন্তানদের সাপেক্ষে বড় পুরোটা। আমি বলেছি পুত্র কন্যা সাপেক্ষে, পুত্র কন্যা সাপেক্ষে একরকম, মোট সন্তান সাপেক্ষে তো আলাদা হবে। ধরো এরকম একটা রেজাল্ট, না 1 মিনিট ক্লিয়ার করি, এইটা একটা রেজাল্ট, এই রেজাল্টের সাপেক্ষে আমরা এরকম পাচ্ছি, ঠিক আছে? এটা কি সাপেক্ষে বার করলাম? পুত্র এবং কন্যা সেই সাপেক্ষে। কিন্তু সন্তান কত? সন্তান পুরোটা। তাহলে সন্তান সাপেক্ষে এইটা আর এটা হচ্ছে মেয়ে, আর এটা হচ্ছে ছেলে, যাদের মধ্যে বলতে পারি আমরা সন্তান বললে সবাই 25 করে ভাগ পেল। সন্তান বললে কিন্তু পুরোটা, সন্তান বললে পুরোটা, আর যদি পুত্র কন্যা বলে তাহলে 100 ধরে করতে হবে। এবার যা বলবে তোমাকে, যদি এবার সন্তান বলে সেখানে যদি বলি আমরা সন্তানদের মধ্যে স্বাভাবিক কন্যা সন্তান কতটা হয়েছে, তখন তোমাকে 25, 25, 50 ভাবতে হবে। সেখানে সন্তান বলেছে যে সন্তানদের মধ্যে যদি বলে, সেখানে সন্তানদের মধ্যে তোমাকে এখানে কিন্তু 50% এখানে আক্রান্ত হচ্ছে, তখন 4 ভাগে ভাগ করবে, যেরকম এখানে দিয়েছে। আবার যদি পুত্র বলে সেখানে আবার এরকম যা বলবে সেই অনুযায়ী। আচ্ছা, তো এই একটা পোর্শন এখানটা শেষ হলো। এরপর মেয়েটা বাহক, এরপর আপনি যে বললেন না যে পুরুষ যদি 4টি ছেলে হয়, তো তাদের মধ্যে তো কম্পালসারি হওয়ার চান্স থাকবে। তো আমি ধরে নিয়েছি অ্যালিলটা এমন, আলোচনা সাপেক্ষে আমি ধরে নিলাম 4টে পুত্র সন্তান হয়েছে এবং যাদের প্রত্যেকেরই অ্যালিলটা এমন, তারা হচ্ছে না সেটা বলছি। কি হবে তো কেউ জানি না, কিন্তু জেনারেলি 4টে 10টা 5টা যে এইরকমই হবে এমনটা হয় না। জেনারেলি সবগুলোই স্প্রেড হয় কম বেশি। দেখা গেল ওই হয়তো এই ডিজিজগুলোর ক্ষেত্রে 4-5টা ভাই বোন, কারোর ক্ষেত্রে হলো, কারোর ক্ষেত্রে হলো না, সবাই একরকম হয় না। যেমন খুব কমনলি একটা কথা বলি, আমাদের যদি দেখি বাড়িতে বড়রা ক্ষেত্রে, মানে বাবা কাকু জেঠু এরকম অনেকগুলো ভাই আছে, দাদুর হয়তো বড় একটা টাক ছিল মাথায়, তো সব কাকা জ্যাঠাদের কিন্তু বাবার কিন্তু টাক সবার যে হবে এমনটা নয়, কারোর হয় দেখবে। তো এটাও হোলান্ট্রিক জিনের জন্য হওয়া একটা ঘটনা, ওয়াই ক্রোমোজোম বাহিত। না সবার নেই, সবারও হয়, নাও হয়। সবার যে চুলগুলো পেকে যাচ্ছে এমনটা নয় কিন্তু সবার ক্ষেত্রে, নাও হতে পারে, আবার কারো হতেও পারে। হ্যাঁ, এটা ওয়াই ক্রোমোজোমের জন্য হচ্ছে, এর সঙ্গে মিল নেই, জাস্ট ওই বংশ পরম্পরায় ঘটে বলে এক্সাম্পলটা বলছি। সেখানে হোলান্ট্রিক জিনের জন্য তাদের ওই কানের লতিতে লোমের আধিক্য বেশি দেখা যাওয়া আর টাক পড়ে যাওয়া, এই কনসেপ্টগুলো বুঝতে পারা যায়। তো সেই ক্ষেত্রে যে সবার হবে এমনটা নয়, কারো ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা হতে পারে। আচ্ছা, কালার ব্লাইন্ডনেস নিয়েও হ্যাঁ ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা আমাদের সিলেবাস অনুযায়ী যদি বলবো অবশ্যই না, কিন্তু বর্তমানে ডাক্তাররা কিন্তু এরকম রিসার্চ করে যে এটা কিন্তু জেনেটিক্যালি হতে পারে। তাই অনেকেই দেখবে বাড়িতে আমরা নিজেরাও সাবধান হয়ে যে আমাদের ফ্যামিলিতে কিন্তু সবার ক্ষেত্রেই একটা সার্টেন এজের পরে ডায়াবেটিক টেন্ডেন্সি চলে আসে। তাহলে আমাদেরকে আগে থেকেই ওই যা খেলে লেভেলটা বেড়ে যাবে গ্লুকোজে, সেগুলো একটু রেস্ট্রিক্টেড হয়ে খাওয়া দাওয়া করতে হবে, এরকম ভাবা হয়। তবে ডায়াবেটিসটা শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য নয়, খাওয়া দাওয়ার থেকেও বর্তমান দিনে আমাদের লাইফস্টাইলের জন্য ডায়াবেটিসটা হচ্ছে বেশি। কারণ হচ্ছে লেট নাইট ঘুমানো এবং আমাদের টেনশন, এই দুটোর জন্য ডায়াবেটিস প্রচুর বেশি হয়। হ্যাঁ, ডায়াবেটিসের জন্য টেনশনের কি বললে কমানোর ব্যাপার। আচ্ছা, আমি সেন্ড করবো অনেক টাইপসের কোয়েশ্চেন ব্যাংক থেকে খুঁজে 8-10টার মতো কেস সেন্ড করবো, অনেকগুলো পেয়ে যাবে। আরও প্র্যাকটিস তাহলেই হয়ে যাবে। আমি পাঠাবো, তো স্যার দেখবে গ্রুপে দিয়ে দেবে, তখন আর ইন্ডিভিজুয়াল 2-4জনকে আমি পাঠিয়ে দেবো, ব্যাস। আচ্ছা, তো এটা একটা হলো। এরপরে যে পোর্শনটা আছে সেটা সেম, শুধু কালার ব্লাইন্ডনেস পোর্শনটা পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, লাস্ট আরেকটা আমরা ট্রাই করি, দেখছি। ধরো দেখা গেল একটু ব্যাক প্রসেসে, দেখা গেল এরকম ধরনের থাকে বিভিন্ন সময়। হ্যাঁ, দেখা গেল একজন তোমার পরিচিত একজন দুজনের ক্ষেত্রেই তাই এরকম তো দেখতে পাচ্ছি আমরা
এদের ক্ষেত্রে একজন পুত্র সন্তান জন্মেছে, তুমি দেখতে পাচ্ছ যে একটা পুত্র সন্তান হয়েছে, সেই সন্তানটার এই রোগটা আছে, হিমোফিলিয়া। তো পুত্র সন্তানের ক্ষেত্রে তার হিমোফিলিয়া রোগ আছে, বাবা মার থেকে এসছে ভাবতে হবে। তার মানে তার ক্ষেত্রে হিমোফিলিয়া রোগটা থাকা অবস্থায় আমরা তার অ্যালিলকে এভাবে লিখতে পারি, ওই বাবা মার থেকে এই সন্তানটা জন্মেছে। 4 এইরকম একটা ব্যাপার। তার মানে এখানে তুমি বলতেই পারো যে এ হয়ে গেছে হিমোফিলিয়া আক্রান্ত। এবার আপাত দৃষ্টিতে তুমি জানো যে তোমার পাড়ার এই ভাইটা যে হিমোফিলিয়া আক্রান্ত হয়েছে তার বাবা মা দুজনেই স্বাভাবিক। হিমোফিলিয়া হলে তো তুমি বুঝতে পারতে বা তুমি দেখতে পেতে, তারা তো রক্ত জমাট বাঁধতো না, এসব অনেক কিছু হতো। তো এরকম ঘটনা তার হয়েছে, এরকম ঘটনাগুলো তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আক্রান্ত তো হবেই, কারণ এখানে তো কোনোভাবে বাহক হওয়ার সম্ভাবনা নেই, এটা পুরুষ ছেলে এটা। তো এইরকম অবস্থায় কি করে সম্ভব হলো? কি হয়েছে? হ্যাঁ, এটা বলতে পারো হসপিটালে হারিয়ে গেছিল বলতে পারো, কুড়িয়ে পেয়েছে বলতে পারো। হ্যাঁ, কিন্তু ওগুলো তো পরীক্ষা খাতায় লিখলে লাঠি নিয়ে মার দেবে, তো আমাদেরকে আমাদের মতো ভাবতে হবে। পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক বলতে তার জিন এমনটা, এদের ক্ষেত্রে এমনটা। এক্ষেত্রে তাহলে বাবার ক্ষেত্রে অবশ্যই এটা, নাহলে বুঝতে পারা যেত মেজর কিছু হলে বা হিমোফিলিয়া হলে আক্রান্ত হলে বোঝা যায়। কিন্তু মায়ের ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক বলতে কিন্তু তোমাকে ভাবতে হবে এটা অলরেডি সে বাহক, এইভাবে গন্ডগোলটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হয়ে গেছে মায়ের ক্ষেত্রে? এইবার তোমাকে ওখান থেকে হয়তো এরকম দিতে পারে, এইরকম আক্রান্ত একটি পুত্র সন্তানের ক্ষেত্রে তার বাবা মার অ্যালিল কি হবে? তো বাবা মার অ্যালিল এই হবে আর এই হবে। ওরকম 4টে তোমাকে ডিফারেন্ট অ্যালিল দিয়ে দেবে, 4টে সেটে এমসিকিউতে। তোমাকে এইরকম সেটের অ্যালিল খুঁজে আনসার করে আসতে হবে, উল্টো করে। হ্যাঁ, তাহলে তো আর ওই মানে গল্পতে লিখতো না যে বাবা স্বাভাবিক, লিখতো না তো ওরা। হ্যাঁ, যদি না লিখে তাহলে তাই লিখলো না, কিছু বললো কন্যা, তাহলে সেক্ষেত্রে বাবা হওয়ার সম্ভাবনা ছিল। না না, বাবা সেখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল, আক্রান্ত হিমোফিলিয়া আক্রান্ত, বাবা বাহক কোত্থেকে হবে? এখানে ছেলেরা তো বাহক হয় না, তাহলে এইখানে কিন্তু এইভাবে উল্টো করে ভাবতে হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরের পোর্শনটা এমনি বলে দিই, যেটা হচ্ছে এরপরে কালার ব্লাইন্ডনেস পোর্শনটা আমরা পড়বো, তাহলে আমাদের সিলেবাস শেষ। একই রকম বিষয়, একই রকম বিষয়। এটার ক্ষেত্রে রোগটা যেমন আমরা শিখলাম এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তোমরা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা বাংলাতে যাকে বলে সেটাও এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, একই জিনিস। এই হিমোফিলিয়ার সেম টু সেম। এখানেও ঠিক একই রকম ভাবে পুত্রদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে হওয়া আর না হওয়া দুরকম, অর্থাৎ স্বাভাবিক অথবা সম্পূর্ণ আক্রান্ত, দুটো চান্স। কারণ এক্স আছে শুধু, ছেলেদের ক্ষেত্রে এক্স একটা ক্রোমোজোম থাকবে একটা কোষের মধ্যে, তাই জন্য নয় সেটা আক্রান্ত ক্রোমোজোম হবে, মানে ক্রোমোজোম হবে, মানে এটা স্বাভাবিক ক্রোমোজোম হবে, তাই জন্য চান্সটাও কিন্তু হাফ হাফ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে তার চান্সটা কিন্তু আবারও 3টে ভাগের একটা ভাগ। একজন মহিলা সে হতে পারে ওই রোগের থেকে সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ সে স্বাভাবিক, হতে পারে ওই রোগে কিছুটা সে বাহক হিসাবে আছে স্বাভাবিক, বাহ্যিকভাবে ফিনোটাইপে স্বাভাবিক, কিন্তু জিনোটাইপে সে আসলে মানে ওই রোগে আক্রান্ত, অর্থাৎ সে আলটিমেট বাহক। অথবা তার দুটো এক্স ক্রোমোজোম দুটোই এই কালার ব্লাইন্ডনেস রোগে হচ্ছে আক্রান্ত, অর্থাৎ সে সত্যিই আক্রান্ত। এরকম 3 রকমের কেস একজন মহিলার ক্ষেত্রে ঘটতে পারে। এই 3টে ঘটনা ঠিক হিমোফিলিয়া যেমন, কালার ব্লাইন্ডনেসও তেমন একই হলো। তাদের ক্ষেত্রেও আমরা এই চেকার বোর্ডের ব্যাপারগুলো একই রকমভাবে করতে পারি। এখানে যেমন আমরা হয়তোবা এইচ লিখছি, সেখানে হয়তোবা আমরা এই রকম হলে এই রকম লিখতে পারি, বা আমাদের ইচ্ছা মতো এটাকে স্বাভাবিক, এটাকে
আক্রান্ত হিসেবে ভাবো, বাহক কেন হবে, এটা তো পুরুষ লিখছে, তাহলে এখানে আক্রান্ত হিসেবে ভাবতে পারি। মহিলাদের ক্ষেত্রে এটা মানে সি প্লাসটাকে আমরা ভালো হিসাবে ধরছি, খারাপ হিসাবে ধরছি, এরকম যা কিছু মনে রাখতে পারি। সম্ভবত বই অনুযায়ী করলে আমাদের একটা সিম্বলকে ইউজ করা হচ্ছে। এখানে যে সিম্বলটার ইউজ হচ্ছে, সিম্বলটার ইউজ আমরা ওয়াই এর জন্য ইউজ করছি। ওয়াইকে ওয়াই লেখা হচ্ছে না, যদি খেয়াল করে দেখো সেখানে দেখবে এইরকম একটা লেখার পর আমরা ধরো এরকম দিলাম, তার মানে এটা একটা স্বাভাবিক জিন নিচ্ছি। ওয়াইটাকে ওয়াই না লিখে এরকম লেখা হচ্ছে, ব্যাপার সেই একই ঘুরিয়ে, কিন্তু শিখতে হবে। কোশ্চেন পেপারে এমনটা দিতে পারে, তুমি হয়তো বুঝতেই পারো না এই সিম্বলটার মানে কি, এটা ওয়াই। এখানেও ঠিক তাই, এখানে এক্স ওরা নেয়নি, এখানটায় আমরা দেখছি দুটো সি কে ইউজ করেছে, একটা ক্যাপিটাল সি, একটা স্মল সি, এরকম ইউজ করেছে। সম্ভবত এটা স্মল সি বলতে ওই আক্রান্ত জিনটাকে, মানে স্মল সি বলতে আক্রান্ত জিনটাকে বোঝাচ্ছে, প্রচ্ছন্ন জিনটাকে বোঝাচ্ছে। প্রচ্ছন্ন জিন মানে আক্রান্ত জিন, মানে যে জিনের জন্য রোগ হয়। আর বড় সিটাকে ওরা ভালো স্বাভাবিক গুড জিন ইউজ করছে, বোঝা গেল? এই দুটো এখানে বিষয় ব্যবহার করছে। তাহলে আমি এরকম একটা সি ইউজ করছি আর এরকম একটা সি, সিতে একটু বোঝানো মুশকিল, বড় লেখা ছোট লেখা একই হয়। তো এই মানেও হচ্ছে এক্স আর ওয়াই, এক্স না লিখে এক্স এর এইটাকে লিখে দেওয়া হচ্ছে, মানে একটা ভালো এক্স ক্রোমোজোম। আরেকটা এরকম লেখা হচ্ছে, মানে এটা হচ্ছে আক্রান্ত এক্স ক্রোমোজোম, এটা তো ওয়াই ওয়াই থাকছে। যেহেতু ওয়াই এর দরকার নেই ওই জন্য অর্ধেকটা তীর চিহ্নকে ব্যবহার করে দেওয়া হচ্ছে, কারণ ওয়াই তো কোনো কাজে লাগবে না, ও শুধু সঙ্গে আছে, এই হিসাবে ব্যবহার করা হচ্ছে। তোমাদের এগুলো যেহেতু পরীক্ষায় কখনো এমসিকিউ এর মধ্যে এরকম সিম্বল ইউজ করতে পারে, তাই জন্য সিম্বলটা কিন্তু শিখতে হবে। আর তিনটে জিনিস নতুন এখানে শেখার রয়েছে, সেটা হচ্ছে তিনটে নাম। তিন ধরনের এখানে বর্ণাঢ্যতার বিষয় এখানে রয়েছে, একটা লালের জন্য, একটা সবুজের জন্য এবং একটি নীলের জন্য। তবে বলে রাখি মেনলি কিন্তু এই নীলটাকে কিন্তু ধরে নেওয়া হয় না এক্স এর এখানে ডিজিজ হিসাবে। লাল এবং সবুজটাই কিন্তু মূলত বলতে গেলে ওই অ্যালোজোমাল ডিজিজ, নীল কিন্তু অটোজোমালের দিকে যাচ্ছে, এটা মনে রাখতে হবে। কিন্তু ওইভাবে আমাদের স্পেসিফিক ভাগ করা নেই সিলেবাসটা, যেহেতু টিভি নাম্বার দেয়া 10-এর বই বলে, সেই হিসেবে হ্যাঁ জানি, কিন্তু ওইভাবে স্পেসিফিক ভাগ নেই। তোমার এখানে কালার ব্রাইটনেস বলতে তিনটে রঙকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছে, যাচ্ছি দেখছি। তো এটা শেষ করে নি, সেখান থেকে তুমি এখানে দেখতেই পাবে যে মুখ্যত এই যে তিনটে রং প্রথমে বলে দিচ্ছে, লাল রং, সবুজ রং, নীল রং। এখানে বলছে যে বিভিন্ন রকম অসুবিধা সৃষ্টি হচ্ছে, তাই জন্য এটা তিনটের নাম এখানে খুব ভালো করে মনে রাখবে, দিলেও দিয়ে দিতে পারে। লাল যে বর্ণমালা তাকে বলা হয় ফোটানোপোরিয়া, এবং সবুজকে বলা হয় ডিউটেরানোপিয়া, আর যেটা নীল তাকে বলা হয় ট্রাইটানোপিয়া। এইরকম তিনটে নাম যেন ঘুরিয়ে না যায়, তিনটে নামকে মনে রাখতে হবে। পরের দিকটায় দেখবে লাল ও সবুজ বর্ণমতা এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের কারণে হয়। আর সঙ্গে উল্লেখ করা আছে এখানে যে আমাদের ক্রোমোজোমের মধ্যে যেটা 7 নম্বর, সেই 7 নম্বর যে স্পেশাল ক্রোমোজোম বা আমরা অটোজোম বলি যাকে, 7 নম্বর অটোজোম, সেইটার জন্য নীল বর্ণমতা সৃষ্টি হয়। তার মানে যে তুমি এক্স নিয়ে পড়ছিলে এতক্ষণ, 7 তো এক্সের মধ্যে নয়, তো আলাদা, সেই সেন্সে এটাকে আমরা আলাদা করে আরেকবার একটু মনে রাখতে হবে বিষয়টা। একই রকম বাকি যা কিছু আছে সব সেম রয়ে গেছে। লাল সবুজ বর্ণ, তার মানে মূলত তোমাকে যদি এরকম বলা হয় যে মূলত লাল এবং সবুজ বর্ণর সমস্যাটাকেই বলা হয় কালার ব্লাইন্ডনেস বা বর্ণহীনতা, কিন্তু অবশ্যই সঠিক সেটা, মূলত তো লাল আর সবুজ। বেশ হলো, এটাও হলো, ফলাফলগুলো এটা পড়লাম, মোটামুটি যা যা ছিল সেগুলো সব হলো। আচ্ছা এবার বলো কোন ওয়ার্ডটা, কোন সেন্টেন্সটা শেষ লাইনে? বাহুক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহের ফল, না বলো কোন লাইন লিখে দিচ্ছি, এইটা ও আচ্ছা, এই হেডিংসের আন্ডারে যেটা বাহক মাতার সঙ্গে স্বাভাবিক পিতার বিবাহের ফলাফল। স্বাভাবিক পিতার দেহে প্রচ্ছন্ন জিনটি অনুপস্থিত থাকে। হ্যাঁ, বাবা স্বাভাবিক, তাই তার প্রচ্ছন্ন জিন নেই, তার প্রকট জিন অর্থাৎ ভালো জিন। বাহক মাতা প্রচ্ছন্ন জিনের সাপেক্ষে হেটেরোজাইগাস প্রকৃতির হন। স্বাভাবিক, এই লাইনটা বুঝতে পারলে না?
বাহক মাতা বলছেন, বাহক মাতার ইয়ে দু রকম না, বাহক মাতা মানে কি, তার দুটো এক্স, একটা এক্স যেমন অন্য এক্স তো আলাদা, তাহলে এটা তো হেটেরোজাইগাস হয়ে গেল দুটো এক্স এর মধ্যে। ক্যাপিটাল সি কেন দিচ্ছে না তাহলে স্বাভাবিক? না আচ্ছা, তো এখান থেকে এটা পড়বো। একই রকম এখানেও সেই সমস্যাগুলো থাকবে, যেমন যেমন এখানে শিখলাম সেরকমই। দেখছি আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে থেকে কিছু দিয়ে দেবো টাস্ক। আপনার এমনি জেরক্স এগুলো অনেক সুন্দর দেওয়া আছে। তাই ছোটবেলায় করেছি না বলবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপর ওপর নেই, আসবে না। টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম, ক্লাস 12 এ জেনেটিক স্ট্রাকচারের মধ্যে গেলে দেখতে পাবে, সুন্দর করে ছোট ছোট করে দেওয়া আছে। কিন্তু ছোট ছোট করেই পড়বে, বেশি ডিটেল পড়তে যাবে না, তাহলে পুরোনোগুলো ভুলে যাবে। জেনারেলি এগুলো দেওয়ার কথা নয়, কিন্তু দিয়ে দিলে কিছু করার নেই। তাই তো বলছি, কম্পিটিশন আটকানোর জন্য যারা সায়েন্স থেকে দিচ্ছে পরীক্ষা তারা এগিয়ে যাবে বেশি। দেওয়াটা বাড়াবাড়ি হচ্ছে না? অবশ্যই, কারণ বিএসসি নার্সিং এ কি আছে? অবশ্যই বাড়াবাড়ি। যদি দিতে হয় তাহলে সিলেবাসটাকে সেভাবে বলতে হবে। সিলেবাস বহির্ভূত অংশ মানেই বাড়াবাড়ি, অবশ্যই ঠিক। কিন্তু কাকে বলবে তুমি এটা বল? কাকে বলবো? আপনাকে বললাম। সব করাপ্টেড জায়গা। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকে থাকলো এই অংশটা। এরপর আমি এর পরের পোর্শনগুলো আরও নেক্সট লেভেল পরের দিন গিয়ে আমরা আলোচনা করব। পরের দিন আর একটা ক্লাস নেবো অভিব্যক্তি অভিযোজনের জন্য, আর 5 নম্বর চ্যাপ্টার তো নিজে নিজে পড়বে, দেখা যাচ্ছে সেটা করে। আর একটা ক্লাস লাগবে, তাহলে আশা করছি যে একবার অন্তত আমরা শেষ করতে পারবো। তারপর রিভিশন তো থাকছেই, তারপর যে যেরকমভাবে বলবে সেরকম রিভিশনগুলো চলবে। পড়াশোনা হচ্ছে তো নাকি? মানে দুটো করে প্রশ্ন পড়ো আস্তে। আমি কি বলবো বলো এখান থেকে? লাল রক্তযুক্ত প্রাণীদেরকে এক সময় ভাগ করা হলো। যীশুখ্রিস্ট যখন জন্মেছিল, সেই যীশুখ্রিস্টের জন্মের 384 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দ জন্মের আগে, সেই সময় যাদের রক্তের রং লাল ছিল তাদের ভাবা হতো একটা স্পেশাল গ্রুপে। সেই গ্রুপের নাম হচ্ছে নাইমা, অ্যানাইমা, লাল রক্তবিহীন প্রাণী। এসব অনেক প্রাচীন, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এগুলো, কারণ এগুলো হচ্ছে হিস্ট্রি। চার পাঁচ ছয় রোগের অন্যতম চিকিৎসক ডিসকর্ডিস খ্রিস্টাব্দ 100 খ্রিস্টাব্দে দা মেটেরিয়া মেডিকো বইতে এত পর্যন্ত কি বলবো, রোম সেখানকার একজন চিকিৎসক যার নাম ছিল ডিসকর্ডিস, চিকিৎসকের নাম। সে 100 খ্রিস্টাব্দ মানে যখন যীশুখ্রিস্টের বয়স 100 বছর, যখন সে 100 বছরে কেকটা কাটলো, ঠিক সেই বছর 100 বছর মানে খ্রিস্টাব্দ মানে 100 বছর যীশুখ্রিস্টের জন্ম, সেখানে তার একটা বই ছিল যার বইটার নাম দ্য মেটেরিয়া মেডিকা, একটা বই। সেই বইটার মধ্যে, কার বই? এই চিকিৎসকের লেখা বই। সেই বইতে 600 প্রজাতির উদ্ভিদের গুণাগুণ বিচার করলো, মানে 600টা প্ল্যান্ট নিল, দেখলো কোনটা কেমন, কোনটা কোন গোষ্ঠীর, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটার ওষুধি গুণ আছে, কোনটার নেই, সেই গুণাগুণ বিচার করলো এবং সেগুলোর শ্রেণী বিভাগ করলো। সেই বইয়েতে সেই শ্রেণী বিভাগ করে সেগুলোকে লিখলো একটা একটা করে। কি বোঝার আছে? এইটা মনে রাখবে, আন্তেসিলাসপিনো, এইটা একে প্রায় পাওয়া যায়। আন্তেসিলাসপিনো কী করেছিল? 5000 উদ্ভিদের বিবরণ দিয়েছিল এবং সিলাসপিনোকেই প্রথম উদ্ভিদ ট্যাক্সোনমির সম্মান একে দেওয়া হলো, মানে উদ্ভিদ ট্যাক্সোনমিস্ট। ওই ফার্স্ট নাকি ট্যাক্সোনমি অর্থাৎ যে বিন্যাসবিধি, সেটা গাছেদের ওই প্রথম করেছিল। গাসপার্ট বাভিন তার পিনাক্স নামক গ্রন্থে, তার গ্রন্থের নাম হচ্ছে পিনাক্স, সেখানে 6000 প্রজাতি উল্লেখ করলো এবং তিনি সর্বপ্রথম গণ প্রজাতির তুলে ধরেন। মানে সবচেয়ে প্রথম যে গণ এবং প্রজাতি ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির শেষ দুটো স্টেপ, সেটাই উনি নাকি সর্বপ্রথম বলেন। হিস্ট্রি তবে পড়ো নাও, দু রকমের আছে, একটা হচ্ছে ভিভিফোরাস আর একটা হচ্ছে ওভিপেরাস। এক ধরনের যারা বাচ্চা প্রসব করে, এক ধরনের যাদের ডিম ফোটে দিয়ে বাচ্চা হয়, জার্মিনেশন বা আমরা এরকম। আচ্ছা নেক্সট ডে বলছি। কোন 29 ডেট দিয়ে দিয়েছে?
ডেট কি করে দেবে? ফর্ম ফিল আপই তো হয়নি তাহলে। আপনার মানে মক টেস্ট 29 মানে আজ কি বার? খাতার নাম মানে আপনি দেখে ঘুরিয়ে যায় মাথা অন্য। স্যারকে বলবে চ্যাপ্টার 3 অবধি কমপ্লিট আছে, ক্লাস 10 এটা ঠিক। কি চিন্তা স্যার, আপনি তো কোশ্চেন করেন, আমি ইজি দেবেন। আর এইগুলো আমি তো কোশ্চেন সবসময় ইজি দিই। হ্যাঁ এগুলো দিয়ে একটু, হ্যাঁ সুন্দরভাবে, তাহলে ভুল হবে, লজ্জা লাগবে। ওটা লাগে না, এগুলো হয়। আর কি ভুলে যায়? স্যার আপনি যে কোশ্চেন করুন ইজি চ্যাপ্টার 5 পড়ে আসবে, ক্লাস 10 চ্যাপ্টার 5। শেষ।